প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি থাকবো আরিফুর রহমান আপনাদের সাথেই। দর্শক, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। আমাদের প্রথমে যে বিষয়টি আলোচনা করতে চাই যে ইরান যুদ্ধ বন্ধে সম্ভাবনা কতটুকু, সেই বিষয় নিয়ে কথা বলবো। এছাড়া কথা বলবো ৪৫তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কি আয়োজন চলছে নিউ ইয়র্কে, বাংলাদেশে দুটো স্থানে কি কি চলছে এটা নিয়ে আলোচনা আমাদের থাকবে। নিউ ইয়র্কে অভিবাসীদের সুরক্ষায় নতুন আইন স্বাক্ষর করেছেন গভর্নর। কি আছে সেই আইনে অভিবাসীদের সুরক্ষা নিয়ে, সেটাও আমাদের আলোচনায় থাকবে। বাজারে প্রয়োজনীয় পণ্যের বাজারে কি অবস্থা, আমরা জানি যে যে বিভিন্ন ধরনের মানুষের স্বাভাবিক জীবনযাপনের যে পণ্যগুলো থাকে সেগুলোর মূল্য বা বাজারে ক্রেতা বিক্রেতাদের নিয়ে আমাদের কিছু কথাবার্তা চলবে। এছাড়া নিউ ইয়র্কের ন্যায্য কারণ ছাড়া উচ্ছেদ নয়, আইন কার্যকর হওয়ার পর ভাড়াটিয়া ও বাড়িওয়ালা দুই পক্ষের অধিকার ও দায়িত্ব নিয়ে কি পরিবর্তন এসেছে সেটা নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে থাকবে হাসান ফেরদৌস, হেলাল উদ্দিন রানা, গিয়াস আহমেদ, অ্যাটর্নি ইলমা, আকলিমা আক্তার এবং আমাদের সব সময় জনাব নাজমুল হাসান নিউজে আপডেট দেন। উনি এখন আপনাদের নিউজে আপডেট দিবেন এবং আপনাদেরকে বলে রাখি যে উনি সুস্থ হয়ে আবারও ফিরে এসেছেন। কিছুটা অসুস্থতা থাকার কারণে উনি গতকাল আমাদের সাথে যোগদান করতে পারেননি। আপনাদের জন্য আবারও উনি উপস্থিত হয়েছেন স্ক্রিনে। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট। আমি অত্যন্ত দুঃখ সাথে জানাচ্ছি যে গতকাল আমি প্রায় প্রস্তুতি নিয়ে হঠাৎ করে অসুস্থ ফিল করায় ইমার্জেন্সি রুমে যাওয়ার পর সেখান থেকে আর এই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি, কারণ হসপিটাল ইমার্জেন্সি রুম এটা অ্যালাউ করে না, করতো না, এবং সেই জন্য আমার পক্ষে যোগ দেওয়া সম্ভব হয়নি, যদিও আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই গিয়ে ছিলাম। যাই হোক, আমি খুবই দুঃখিত, গতকালকে আমি মিস করেছি আপনাদের সবাইকে এবং অনেকেই আমাকে কল করেছেন অনুষ্ঠানে। আমি সকলের টেলিফোনের উত্তর এখনো দিতে পারিনি, আমি চেষ্টা করছি। তবে এই অনুষ্ঠানের মাধ্যমে জানাচ্ছি আমি সম্পূর্ণ সুস্থ হয়ে, ডাক্তার আমাকে আজকে দুপুরে ছেড়ে দিয়েছেন, আমি সেই জন্য আপনাদের সাথে আবার যোগ দিতে পেরেছি। আমার জন্য দোয়া করবেন। আইস আজকে শুক্রবার মে মাসের 29 তারিখ আইস এজেন্ট গ্রেফতার হয়েছেন। এই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পর এই প্রথম একজন আইস এজেন্টকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের বিষয়টা হচ্ছে যে মিনেসোটা, আপনাদের অনেকেরই মনে আছে, সারা যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় হয়েছিল মিনেসোটায় সে আইসের অপারেশনের সময়। সেই মিনেসোটাতেই এই অপারেশন মেট্রো সার্চ চলাকালীন সময়ে ভেনিজুয়েলার এক অভিবাসীকে গুলি করার অভিযোগে আইস এজেন্টকে টেক্সাসে গ্রেফতার করা হয়েছে। এবং এই এজেন্ট ক্রিশ্চিয়ান, তার নাম ক্রিশ্চিয়ান ক্যাস্ট্রো তার নাম। গ্রেফতারের ফলে মিনেসোটা ও টেক্সাসের মধ্যে প্রত্যাবর্তন, অর্থাৎ এক জেলা এক স্টেটের বন্দি আরেক স্টেটে নিয়ে যাওয়ার ব্যাপারে যে প্রত্যর্পণ চুক্তি থাকে সেই প্রক্রিয়াটি শুরু হতে পারে। তবে এটি যেহেতু টেক্সাস আইসদের সমর্থিত একটি স্টেট, আইসের অভিযানকে তারা সমর্থন করে, সেক্ষেত্রে কিছুটা জটিলতাও দেখা দিতে পারে। তবে এখনো পর্যন্ত মিনেসোটায় তাকে ফেরত নেওয়ার প্রস্তুতি শুরু করেছে মিনেসোটার প্রশাসন এবং আগামী দিন কয়েকের মধ্যে জানা যাবে শেষ পর্যন্ত সেই অভিযুক্ত আইস এজেন্টকে গ্রেপ্তারের পর টেক্সাস থেকে মিনেসোটায় বিচারের সম্মুখীন করা হচ্ছে কিনা। ওয়াশিংটন ডিসির একজন ডিস্ট্রিক্ট জাজ, ফেডারেল জাজকেই সাধারণত ডিস্ট্রিক্ট জাজ বলা হয়, ডিস্ট্রিক্ট জাজ ক্রিস্টোফার আর কুপার কর্তৃক আজ শুক্রবার স্বাক্ষরিত একটি আদেশ অনুযায়ী, আপনারা জানেন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি বিখ্যাত, সারা বিশ্বব্যাপী পরিচিত কেনেডি পারফর্মিং আর্টস সেন্টার, যার নাম প্রেসিডেন্ট ট্রাম্প বদলিয়ে দিয়ে নিজের নাম বসাতে চেয়েছিলেন, আজকে বিচারক সেই ট্রাম্পের নাম অবশ্যই মুছে ফেলতে হবে এমন নির্দেশ দিয়েছেন। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, অন্তত এই ফেডারেল আদালতের বিচারকের সিদ্ধান্তের কারণে। তিনি হচ্ছেন ক্রিস্টোফার আর কুপার এবং এই রায়টি পারফর্মিং আর্টস কেন্দ্রটি সংস্কারের লক্ষ্যে প্রেসিডেন্টের প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। কারণ প্রেসিডেন্ট এই পারফর্মিং আর্টস সেন্টার কিছু পরিবর্তন নতুন ধরনের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে মূলত এর নামটি বদলাতে চেয়েছিলেন, নিজের নামটি সেখানে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। সংস্কার কাজ শুরুর সুবিধাতে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ এই বছরের শেষ নাগাদ পারফর্মিং আর্টস সেন্টার কিছু সময়ের জন্য, প্রায় বছর খানিকেরও বেশি সময়ের জন্য বন্ধ করে দেওয়ার কথা ছিল, যদিও
তবে আজকে বিচারকের এই আদেশের ফলে কেন্দ্রটি বন্ধ করার প্রক্রিয়াও স্থগিত হয়ে গেল। অর্থাৎ পারফর্মিং আর্টস সেন্টার আপাতত বন্ধ হচ্ছে না। আদালতের নির্দেশ অনুযায়ী ভবনটি এবং এর চারপাশের সাইনবোর্ড বা ফলক থেকে নিজের নাম সরিয়ে ফেলার জন্য ট্রাম্প এর 2 সপ্তাহ সময় পাবেন। মাত্র 2 সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে পারফর্মিং আর্টস সেন্টারের দেওয়ালের আশেপাশে যে সমস্ত জায়গায় তিনি তিনি নিজের নাম বসিয়েছিলেন সেগুলো মুছে ফেলতে হবে। বিচারকের সেই নির্দেশ আজকে পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 1964 সালের কংগ্রেস সুচিন্তিতভাবেই একটি ন্যাশনাল কালচার সেন্টার ছিল এটির নাম আগে, এর নাম পরিবর্তন করে জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। আপনাদের অনেকেরই হয়তো স্মরণে থাকতে পারে যে 1963 সালে প্রেসিডেন্ট কেনেডির নিহত হবার পর গুলিবিদ্ধ হয়ে আহ, যুক্তরাষ্ট্রের অনেকগুলো স্থাপনার নাম কিন্তু কেনেডির নামে নামকরণ করা শুরু হয়। আমাদের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরও কিন্তু 64 সালেই নামকরণ করা হয়েছিল। এবং আজকে দেখা যাচ্ছে যে জন এফ কেনেডি সেন্টার ওয়াশিংটন ডিসির যে পারফর্মিং আর্টস সেন্টার যেটি বিশ্বব্যাপী সুপরিচিত, সেই পারফর্মিং সেন্টারের নামও কংগ্রেস রেখেছিল জন এফ কেনেডি পারফর্মিং আর্টস সেন্টারের হিসাবে। প্রতিষ্ঠানের এই পারফর্মিং আর্টস সেন্টারের গঠনতন্ত্র বা মূল আইনের পাঠ্য কাঠামো এবং বিবর্তনের ধারা থেকে এই প্রতিষ্ঠানটির নাম অত্যন্ত স্পষ্টভাবে প্রতীয়মান হয়। বিচারক সেটি উল্লেখ করেছেন। কংগ্রেস একইভাবে এই বিষয়টি নিশ্চিত করতে সচেষ্ট ছিল বিচারকের রায় অনুযায়ী যে কেন্দ্রের অর্থাৎ পারফর্মিং আর্টস সেন্টার সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থান হতে স্মৃতিসদৃশ্য অন্য কোনো নিবেদন বা স্মারক যেন স্থাপন না পায়। এটি বিচারকের মতে কংগ্রেসের ইন্টেন্ট অর্থাৎ ইচ্ছা ছিল যে পারফর্মিং আর্টস সেন্টারে যে সমস্ত সৌধ স্মৃতিসৌধগুলি রয়েছে সেগুলি শুধু জন এফ কেনেডির নামেই থাকবে, অন্য কারো নাম সেখানে স্থাপন করা যাবে না। সেটি ক্যান্ডি সেন্টার গঠন কিংবা এটির নামকরণের সময় কংগ্রেসের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বলে বিচারক মনে করেন এবং তার রায়ে সেটি উল্লেখ করেছেন। শুরুতে এই নিউজের শুরুতে যেমন বলা হয়েছিল যে কংগ্রেসই কেনেডি সেন্টারের নামকরণ করেছিল এবং একমাত্র কংগ্রেসই সেই নাম পরিবর্তন করতে পারে। তবে এই বিচারকের রায়ের পর আজ গভীর রাতে আমরা গভীর রাত বলছি যদিও, কিন্তু আজ কিছুক্ষণ আগে ট্রুথ সোশ্যাল মিডিয়াতে প্রায় 600 শব্দের একটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সংশ্লিষ্ট বিচারকের তীব্র সমালোচনা করেছেন এবং আদালতের হাতে তিনি যে ধরনের আচরণের শিকার হয়েছেন তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। এবং তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতে তারই প্রশাসনের কমার্স ডিপার্টমেন্ট এই স্থাপনাটির নিয়ন্ত্রণ কংগ্রেসের কাছে হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ এটি আর যে কমিশনের মাধ্যমে এটিকে মেরামত কাজ শুরু করার কথা ছিল সেটি আর হচ্ছে না, এটি কংগ্রেসের কাছেই ফেরত যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরো লিখেছেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজস্ব পদ্ধতিতে যা আমি অন্য যে কারো চেয়ে অনেক ভালোভাবে করতে পারি কাজ করার স্বাধীনতা না পাচ্ছি এবং এই প্রতিষ্ঠানটিকে ভৌত আর্থিক ও শৈল্পিক সব দিক থেকে পুনরুজ্জীবিত না করতে পারছি ক্যান্ডি সেন্টারকে, ততক্ষণ এমন একটি যাত্রায় টিকে থাকার কোনো আগ্রহ আমার নেই। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পও ক্ষান্ত দিয়েছেন তার নাম বসানোর ব্যাপারে পারমিং সেন্টারে। যা কেবলই যা কেবলই নেভার নেভার ল্যান্ড, এক অলিক বা অসার জগতের পথে পানে এক হতাশাজনক অভিযাত্রায় পর্যবিত হবে। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছেন যে এটি যদি তিনি অগ্রসর হন এটি নেভার নেভার ল্যান্ডে গিয়ে শেষ হবে, যেটি তিনি চান না। 2025 সালের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ক্যারি সেন্টারের পরিচালনা পরিষদের কয়েকজন সদস্যকে বরখাস্ত করে এবং নিজের পছন্দ মতো সদস্যদের নিয়োগ দেন এবং তারাই এই নবগঠিত পর্ষদই তার নাম ট্রাম্প প্রশাসনের তার মিত্ররা এই যারা ছিলেন সেখানে পরিষদে তারাই এই ভবনটির নাম পরিবর্তন ও স্থাপনাটি সংস্কারের প্রস্তাব অনুমোদন করে। এবং আজকে সেই আদালতের রায় এসেছে কংগ্রেস সদস্য জয়েস পিটি ডেমোক্র্যাট দলের নির্বাচিত ওহাইও থেকে, তিনি এই মামলাটি করেছিলেন এবং সেই মামলার জবাবে আজকে সেই মামলার কারণে বিচারক এই রায়টি দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে আগামী 2 সপ্তাহের মধ্যে এই ক্যান্ডি সেন্টারে যেখানে তার নাম বসানো হয়েছে স্থাপনাগুলিতে সেগুলি সরিয়ে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আমরা জানি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 6 জন রক্ষণশীল দলীয় সদস্য রয়েছেন এবং 3 জন মাত্র উদারপন্থী সদস্য রয়েছেন এবং যে কোনো বিচারের কাজে এটি একটি প্রভাব ফেলে এমন ধারণা যুক্তরাষ্ট্রের জনগণের, কিন্তু সবসময় তা হয় না। গতকালও এমন একটি রায় এসেছে যেখানে 2 জন
রক্ষণশীল রাজনীতিবিদ, তিনজন উদারপন্থী রাজনীতিবিদের সাথে সহমত প্রকাশ করে একটি মৃত্যুদণ্ডকে স্থগিত করে দিয়েছেন। এবং সেটি হচ্ছে যে এই দুইজন বিচারক যারা রক্ষণশীল বিচারক হিসেবে পরিচিত, তাদের বিচার কার্যের মাধ্যমে তারা হচ্ছেন আহ, প্রধান বিচারপতি জন রবার্টস এবং প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক তার প্রথম মেয়াদে আহ, মনোনীত বিচারপতি কাভানো। এই দুজনে বাকি তিনজন উদারপন্থী বিচারকের সাথে একমত হয়ে 5-4 ভোটে একজন মিসিসিপির এক মৃত্যুদণ্ড প্রাপ্ত কৃষ্ণাঙ্গ কয়েদির মৃত্যুদণ্ড আবার বিবেচনার জন্য নিম্ন আদালতে প্রেরণ করেছেন। এটি খুব একটা ঘটনা যুক্তরাষ্ট্রে সাধারণত, কিন্তু এটি ঘটেছে এবং সুপ্রিম কোর্ট যে অনেকটা সব ক্ষেত্রে যে তারা আদর্শিক বিচার কাজে নিয়োজিত থাকে সেটি থাকে না, সেটির একটি প্রমাণ এই কৃষ্ণাঙ্গ কয়েদির মৃত্যুদণ্ডটি বাতিল করে তাকে পুনরায় বিবেচনার জন্য নিম্ন আদালতে প্রেরণ করার ঘটনার মাধ্যমে এটি আজকে সেটি প্রমাণিত হয়েছে। 5-4 ভোটের এই রায়ে প্রধান বিচারপতি জন রবার্টস এবং বিচারপতি ব্রেট কাভানো আদালতের উদারপন্থী শিবিরের বাকি তিনজনের সঙ্গে যোগ দেওয়ায় তারা এটি সম্পন্ন করতে পেরেছেন। অর্থাৎ এই বিচার মৃত্যুদণ্ডকে স্থগিত করে সেটিকে নিম্ন আদালতে পাঠাতে সক্ষম হয়েছেন। আইনি বিশেষজ্ঞরা অবশ্য বলছেন এই সংকীর্ণ রায়টি এমন একটি ইঙ্গিত বহন করে যে জাতিগত পক্ষপাতিত্বের অভিযোগ সংশ্লিষ্ট মামলাগুলোতে হস্তক্ষেপ করার ব্যাপারে আদালতের সদিচ্ছা অব্যাহত রয়েছে। অর্থাৎ জাতিগত মামলা, যেমন কৃষ্ণাঙ্গ জাতি, শ্বেতাঙ্গ জাতি, এদের এদের এই সমস্ত মামলা, যে সমস্ত এই সমস্ত বিষয় যখন উঠে আসে তখন বিচারকরা নিরপেক্ষতা প্রমাণ করার চেষ্টা করেন এই রায়ের মাধ্যমে। সেই সদিচ্ছাটি অব্যাহত রয়েছে সেটি প্রমাণ পাওয়া গেল, যদিও তা অত্যন্ত নগণ্য ব্যবধান, 5-4 ভোটে এটি ব্যবধান হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের, আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প তার এই দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে তার নামটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একটি স্থায়ী আসনে বসাতে ও সচেষ্ট হয়েছেন, উদ্গ্রীব হয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরের নাম ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে নামকরণ করা হয়েছে এবং আগামী 1 জুলাই থেকে সেটি কার্যকর করার উদ্যোগে রয়েছে। তবে একটি মামলা ঠুকে দিয়েছেন একজন ফ্লোরিডাবাসী এবং সেই মামলার কারণে এটি হয়তো কিছুদিন বিলম্বিত হতে পারে। তবে শেষ পর্যন্ত হয়তো সুপ্রিম কোর্টেও যদি যায় বিষয়টি, তাহলে সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ট্রাম্পের নামটি অনুমোদিত হয়ে যেতে পারে। কিন্তু এর পাশাপাশি আজকে আরেকটি নতুন খবর বেরিয়েছে এবং চমকপ্রদই খবর সেটি, সেটি হচ্ছে যে এই প্রথম কোন জীবিত ব্যক্তির নাম যুক্তরাষ্ট্রের নোটে অর্থাৎ ডলার বিলে স্থাপন করার একটি উদ্যোগ আর খবর জানা গেছে। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি সম্বলিত $250 বিল প্রস্তাবটি এখন নানা আইনি প্রশ্নের সম্মুখীন হয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা ছাপানোর দায়িত্বে নিয়োজিত ট্রেজারি বিভাগের দপ্তরটি বর্তমানে যথাযথ পরিকল্পনা ও যাচাই বাছাইয়ের কাজ পরিচালনা করছে এই $250 নোটটির জন্য। এবং এই $250 নোটটি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে। এমন একটি প্রভাবিত আইনের পরিপ্রেক্ষিতে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $250 একটি নোটে স্থান পাওয়ার সুযোগ করে দেবে এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং এর উপর চাপ সৃষ্টি করে আসছেন, যাতে তারা প্রেসিডেন্টের প্রতিকৃত সম্বলিত নোটটি $250 খসড়া নোট প্রস্তুত করে। ইতিমধ্যেই তারা খসড়া প্রস্তুত করার কাজ শুরু হয়েছে এবং একজন ব্রিটিশ ডিজাইনার এই নোটটি ডিজাইন করেছেন। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে এই পদক্ষেপটি গত 150 বছরেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কাগজি মুদ্রায় কোনো জীবিত ব্যক্তির প্রথম উপস্থিতি, যদি শেষ পর্যন্ত এটি কার্যকর হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি $250 নোটে ছাপা হয়। আগামী জুলাই মাসে 250তম বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র। এবং এটি আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা, ট্রাম্প অর্থ বিভাগের কর্মকর্তারা অবশ্য, ট্রাম্প প্রশাসনেরই অর্থ বিভাগের কর্মকর্তারা অবশ্য জোর দিয়ে বলেছেন যে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে অনুমোদন না দেওয়া পর্যন্ত কোনো নোটই মুদ্রণ করা হবে না।
মুদ্রা বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন যে নিরাপত্তা সংক্রান্ত আবশ্যিক শর্তাবলী, কারণ যুক্তরাষ্ট্রের নোট অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয় সেখানে সিকিউরিটি, অনেক সিকিউরিটির ব্যাপার থাকে নোট ছাপানোর ক্ষেত্রে। সেটির যে শর্তগুলি রয়েছে সেগুলি মেনে চলা, মেনে দেখা, ফেডারেল রিজার্ভের সাথে সমন্বয় সাধন এবং এটিএম মেশিনে এই কাগজের নোট কাজ করবে কিনা সেটিও যাচাই বাছাই করার বিষয়গুলোর কারণে এটি পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েক বছরও লেগে যেতে পারে। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে এই নোট প্রকাশের ক্ষেত্রে, ছাপানোর ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সারতেও কয়েক বছর লেগে যেতে পারে। সেইটি কথাটাও আজকে অনেক মুদ্রা বিশেষজ্ঞরা বলেছেন। ক্রেডিট কার্ডের ঋণ যুক্তরাষ্ট্রের একটি নাগরিকদের, যুক্তরাষ্ট্রে আমেরিকায় বসবাসরতদের সবচাইতে বড় মাথা ব্যথা হলো এই ক্রেডিট কার্ডের বিল। এবং আজকে একটি হিসাব এসেছে, ওয়াল স্ট্রিট জার্নালে খবরটি চেপেছে। তাতে বলা হচ্ছে যে আমেরিকানরা তাদের $1.25 ট্রিলিয়ন ক্রেডিট কার্ডের বিল পরিশোধ পিছিয়ে পড়েছে। অর্থাৎ এখন গতবার প্রতি মাসেই তারা পিছিয়ে পড়ছে। এবং ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর ছেপে বলেছে যে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক কর্তৃক মে মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ প্রথম ৪ মাসে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটাকে বলা হয় প্রথম প্রান্তিক, ফার্স্ট কোয়ার্টার, ক্রেডিট কার্ডের বকেয়া অর্থের যে অংশটি অন্তত ৯০ দিন ধরে অপরিশোধিত রয়েছে। অর্থাৎ ক্রেডিট কার্ডের ঋণ যারা করেছেন তারা ৯০ দিন ধরে সেই ঋণ পরিশোধ করতে পারেননি। তার হার বেড়েছে ১৩.১২% এখন দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ৯০ দিন ধরে ক্রেডিট কার্ডের অপরিশোধিত বিল পরিশোধ করতে পারছেন না এমন মানুষের সংখ্যা যুক্তরাষ্ট্রে বেড়েছে ১৩.১২-তে দাঁড়িয়েছে এখন। অর্থাৎ ক্রেডিট কার্ড যারা লোন নিয়ে থাকেন তাদের ১৩.১২% ঋণ গ্রহীতাই এখন ৯০ দিনের মধ্যে তাদের বিল পরিশোধ করতে পারছেন না। এটি গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ স্তর এবং ২০০৮ সালের আ আর্থিক সংকটের পরবর্তী সময়ের পর সবচাইতে সর্বোচ্চ রেকর্ড এটি। নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী প্রথম প্রান্তিক, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারের প্রথম ৪ মাসে আমেরিকার মোট ক্রেডিট কার্ডের বকেয়া দাঁড়িয়েছে $১.২৫ ট্রিলিয়ন, যা গত বছরের একই সময়, অর্থাৎ গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে $১.১৮ ট্রিলিয়ন তুলনায় বেশি। অর্থাৎ $0.07 বিলিয়ন, $৭০০ মিলিয়ন বেশি কাটা হয়েছে, এই বেশি ঋণ গ্রহণ করা হয়েছে এই বছরের প্রথম ৪ মাসে। ১৯৯৯ সালে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ এই পরিসংখ্যান নথিভুক্ত করা শুরু করার পর থেকে প্রথম প্রান্ত থেকে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ, অর্থাৎ বছরের প্রথম ৪ মাসে এটিই সর্বোচ্চ ঋণ গ্রহীতার ঋণ গ্রহণের হিসাব পাওয়া গেল। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সৃষ্ট অর্থনৈতিক চাপকে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য তেমন গুরুত্ব দেননি। এবং এই মাসের শুরুর দিকে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমেরিকানদের আর্থিক পরিস্থিতি কি ইরান যুদ্ধ অবসানের পেছনে কোনো কারণ হিসেবে কাজ করছে, তখন তিনি স্পষ্টই বলেছিলেন একটুও না। এবং আমেরিকানদের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে তারা কি পরিস্থিতি আছে সেটিও তার কোনো মাথা ব্যথার কারণ নয়, সেটিও তিনি স্পষ্ট করে বলেছিলেন। তবে কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে অর্থনীতির সার্বিক পরিস্থিতি নিয়ে ভোটারদের ক্রমবর্ধমান উদ্বেগের মুখোমুখি হচ্ছেন বলে তারা জানিয়েছেন। এবং ফেডারেল রিজার্ভ একটি জরিপ চালিয়েছে যে সমস্ত ব্যাংকগুলো ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে তাদের, সেই হিসাবে দেখা যাচ্ছে গত ফেব্রুয়ারি মাসে এই ক্রেডিট কার্ডের গড় সুদের হার বেড়ে ২১% দাঁড়িয়েছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ছিল মাত্র ১৪.৬%। গড়ে ২০২২ এর ফেব্রুয়ারিতে ১৪% থেকে ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে সেটি গিয়ে দাঁড়িয়েছে ২১%। এবং এটি অনেকটা উদ্বেগের ব্যাপার। তবে গত বছর ৫.৬% ক্রেডিট কার্ড ব্যবহারকারী তাদের কিস্তি পরিশোধে ৬০ দিন বা তার বেশি সময় পিছিয়ে পড়েছিলেন। এবং সেটি যা মহামারী পূর্ববর্তী, অর্থাৎ প্যান্ডেমিক পূর্ববর্তী সময়কেও হার মেনিয়ে গেছে। হার হারকেও ছাড়িয়ে গেছে। এবার একটি প্রকৃতি নিউজ দেই, সেটি হচ্ছে যে বিশ্বের গড় তাপমাত্রা আগামী ৫ বছর, অর্থাৎ ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত রেকর্ড বা প্রায় রেকর্ড উচ্চতায় থাকতে পারে। সতর্ক থাকবেন আপনারা, এবং এটি সতর্ক করেছে জাতিসংঘই। জাতিসংঘ জানিয়েছে যে ২০২৬ থেকে ২০৩০ সালের সময়কালে বৈশ্বিক গড় তাপমাত্রা
1.3 থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে গড় তাপমাত্রা। তবে অন্তত 1 বছরের জন্য হলেও 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমা অতিক্রম করার সম্ভাবনা 91%। এএফপি খবর দিয়ে বলেছে যে বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে জাতিসংঘ বলেছে যে আবহাওয়া জলবায়ু বিষয়ক সংস্থা WMO এটি বলেছে। তাদেরই প্রতিবেদনে বলা হয়েছে 2015 সালের পর 11টি বছর ছিল এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর, এবং এই প্রবণতাই অব্যাহত থাকবে আগামী বছরগুলিতে। এমনকি 2031 সালের আগেই নতুন করে সবচেয়ে উষ্ণ বছরের রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী 2026 থেকে 2030 সালের মধ্যে 5 বছরের গড় বৈশ্বিক তাপমাত্রা 1850 থেকে 1900 সালের আগের তুলনায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা প্রায় 75%। তবে তবে আশঙ্কা করা হচ্ছে যে আগামী 2027 সালকে নতুন রেকর্ড গরমের বছর হিসাবে পরিণত হতে পারে আগামী 2027 সাল। যুক্তরাষ্ট্রের যা খাদ্যের দাম ক্রমাগত বাড়তে থাকবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে, এবং এটি আজকে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের যে একটা প্রজেকশন, সেই প্রজেকশন অনুযায়ী খাদ্যের দাম প্রায় 3.4% 3.4 থেকে 4% বৃদ্ধি পাবে। সেটিও তারা বলছে আগামী দিনগুলোতে। এবং এই ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির তথ্যউপাত্ত এই ঊর্ধ্বমুখী প্রবণতাকেই জোরালোভাবে তুলে ধরছে। যুক্তরাষ্ট্রের গ্রোসারি সামগ্রীর ঘরে বসে খাবার উপযোগী খাবার দাম সম্প্রতি বার্ষিক ভিত্তিতে 2.9% বৃদ্ধি পেয়েছে খাবার দাম, যা সাম্প্রতিক বছরগুলিতে দেখা তীব্র মাসিক ও বার্ষিক মূল্য বৃদ্ধির ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। মাংস, গরুর মাংস, গবাদি পশুর পালের সংখ্যা ঐতিহাসিকভাবে বেশ সীমিত পর্যায়ে রয়েছে, যার ফলে গরুর মাংস ও বাছুরের মাংসের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। তাজা কৃষিপণ্য, চাষাবাদের প্রতিকূল আবহাওয়া, জলবায়ুগত প্রভাব যেমন খরা এবং বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধির কারণে ফলমূল ও শাকসবজির দামও অস্থিরতা দেখা দিয়েছে। আমদানিকৃত পণ্য আন্তর্জাতিক সংঘাত ও সরবরাহ বিঘ্ন ঘটায়। কফি ও নির্দিষ্ট কিছু পণ্যের মতো যেসব সামগ্রী ব্যাপকভাবে আমদানি করা হয় সেগুলোর মূল্য তীব্র বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি রেস্টুরেন্টের খাওয়া দাওয়াও ব্যাপক হারে বাড়তে শুরু করেছে খাওয়া দাওয়ার মূল্য, এবং রেস্টুরেন্ট ও খাদ্য সেবা খাতের মূল্যবৃদ্ধি মুদি দোকানের মূল্যবৃদ্ধির হারকেও ছাড়িয়ে যাচ্ছে। যেহেতু শ্রম ও পরিচালনা ব্যয় ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে, তাই এই খাতেও দাম প্রায় 3.5% বৃদ্ধি পেয়েছে, যেখানে গ্রোসারি সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে মাত্র 2.9%। শেষ করছি এবার আরেকটি তথ্য দিয়ে, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের বাজেট 2 মাস পরে পাশ হয়েছে, এবং বাজেটে একটা সুসংবাদ আছে নিউ ইয়র্কবাসীর জন্য। তারা একটি ইনফ্লেশন চেক পাবেন, এবং সেই ইনফ্লেশন $268.5 বিলিয়ন এই বাজেট অনুমোদন করা হয়েছে আজকে, এবং যার মধ্যে $1 বিলিয়ন মুদ্রায় $1 বিলিয়ন রাখা হয়েছে 268.5 বিলিয়নের মধ্যে। $1 বিলিয়ন নিউ ইয়র্কবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হবে চেক পাঠিয়ে, এবং সেই চেকটি হবে $200 এবং $100 মধ্যে। এবং এই আলোচিত একটি বিধান যেটি এই বাজেটে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে এই সামারে লক্ষ লক্ষ স্টেটের বাসিন্দাদের কাছে ইনফ্লেশন জনিত আর্থিক সহায়তা বা রিবেট চেক পাঠানোর একটি পরিকল্পনা পাশ হয়েছে, এবং এই পরিকল্পনাতে যেসব বিবাহিত অর্থাৎ ম্যারিড কাপল আয় $150 $1,50,000 পর্যন্ত বার্ষিক আয়, তারা $200 পর্যন্ত পেতে পারেন একটি চেকে। এবং অন্যদিকে এককভাবে কর প্রদানকারী যারা সিঙ্গেল ট্যাক্স ফাইল করে থাকেন তারা অনেকেই $100 পর্যন্ত একটি রিবেট চেক পাবেন। এই চেকগুলো অটোমেটিক্যালি আসবে, এর জন্য কোনো আবেদনের প্রয়োজন হবে না। আপনার ট্যাক্স ফাইল থেকেই তথ্য জোগাড় করে সেটি পাঠাবে, এবং যারা এর জন্য উপযুক্ত হবে তারা যথাযথভাবে এটি পাবেন, কোনো আবেদন করার প্রয়োজন হবে না। তবে এই আইন প্রণয়নকারীরা বলেছেন যে লক্ষ্য হলো পরিবারগুলোকে জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করা, যদিও সাহায্যটি খুবই অপ্রতুল। তবে কোনো বিশেষজ্ঞের মতে এককালীন আর্থিক সহায়তা কেবল স্বল্পমেয়াদী স্বস্তি যোগাবে, কেন অনেক নিউ ইয়র্কবাসী এখন বাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, ইউটিলিটি বিল এবং কর পরিস্থিতি নিয়ে হিমশিম খাচ্ছেন। এবং এই বাজেটে স্টেটের এই $268.5 বিলিয়ন বাজেটে স্কুল শিক্ষার জন্য বর্ধিত বরাদ্দ রাখা হয়েছে। স্টেটের উত্তরাঞ্চলের শহরগুলোর জন্য নতুনভাবে অর্থায়নের সুযোগ, এবং জ্বালানি নীতিমালায় এনার্জি পলিসিতে বেশ কিছু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ নাজমুল হাসান আপনাকে।
একটি প্রশ্ন করে আবার ছেড়ে দিব। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ এবং হেলালুদ্দিন রানা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব নাজমুল হাসান, আপনাকে একটি প্রশ্ন করব যে ইনফ্লেশন চেক যে সুখবরটি আপনি দিয়েছেন, এই চেকটি শুধু কি যারা নাগরিক, নাকি অনেকে তো আছে সোশ্যাল ওয়ার্ক অথরাইজেশন নিয়ে ট্যাক্স রেগুলার পে করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, তারা কি এই ইনফ্লেশন চেকের আওতায় থাকবে? ওয়েল, এই প্রশ্নের উত্তরটা এই মুহূর্তে দেওয়া মুশকিল, কারণ বিস্তারিত বিষয়টা এখন রিলিজ করেনি নিউ ইয়র্ক স্টেটের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। তবে বলা হচ্ছে যারা ট্যাক্স ফাইল করেছেন, স্টেটের ট্যাক্স, জি। সেখান থেকে এই টাকাটা তারা পাবেন। এই অর্থটা, টাকা না ঠিক না, অর্থটা, ডলারটা পাবেন। কিন্তু নিউ ইয়র্ক স্টেট তো স্যাংচুয়ারি স্টেট, নিউ ইয়র্ক স্টেট তো কারো ইমিগ্রেশন স্ট্যাটাস দেখার বিষয় না। তবে এটি শেষ পর্যন্ত একটা আইনি জটিলতাও যেতে পারে, এখনো বলা মুশকিল। তবে যারা ট্যাক্স ফাইল করেছেন তারা সবাই $1,50,000 নিচে যারা ফাইল করেছেন তারা $200 পর্যন্ত, এবং যারা সিঙ্গেল ট্যাক্স ফাইলার তারা $100 পর্যন্ত পেতে পারেন বলে বলা হচ্ছে বিলে। তবে বিলের কিভাবে এই টাকাটা, এই অর্থটা ডিস্ট্রিবিউট করা হবে এটি কিন্তু স্পষ্ট উল্লেখ করে না, এবং যারা এটা এর সাথে ইমিগ্রেশন স্ট্যাটাসের ব্যাপারটি জড়িত কিনা সেটিও পরিষ্কার করা হয়নি। আরেকটি শেষ প্রশ্ন, আপনি আবহাওয়ার যে রিপোর্টটা দিয়েছেন সামনের 5 বছরে, এবং বিরূপ আবহাওয়া থাকবে, এই যে আবহাওয়ার যে মন খারাপ থাকবে, এটার বিরূপ প্রভাব থাকবে, এটা কি কারণ আছে? উষ্ণ থাকবে। এই উষ্ণতার মূল কারণটা কি আপনার কাছে কি মনে হয়? উষ্ণতার মূল কারণ তারা বলছে যে গ্লোবাল ওয়ার্মিং, যেটাকে সেটা বলার চেষ্টা করছে, এবং সমুদ্র লেভেল উপরে উঠে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কারণে, সেটি একটা বলছে। প্রকৃতিগত ব্যাপার, সবই প্রকৃতির ব্যাপার এখানে। এবং বলা হচ্ছে যে 2027 সালটি সাম্প্রতিককাল ইতিহাস সবচেয়ে বেশি উষ্ণতম বছর হতে পারে। তবে ডেফিনেটলি এটি কার্বন গ্যাস নিষ্করণের মাধ্যমে হচ্ছে। আমরা তো দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে নানাভাবে সংবাদ পরিবেশন করছি, তবে মনে হচ্ছে যেন কার্বন এফেক্টটাই এই উষ্ণতার মূল কারণ। ধন্যবাদ আপনাকে। এখন যাবো প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের প্রাণের বইমেলা, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা কেমন হলো এই বিষয়ে যদি দর্শকদেরকে জানাতেন। আপনার সম্ভবত সাউন্ড আনমিউট করা আছে, আপনি যদি একটু ঠিক করতেন। এখন শোনা যায়? হ্যাঁ, জি, এখন শোনা যাচ্ছে। বইমেলা শেষ হলো সোমবারে, শুরু হয়েছিল শুক্রবারে সন্ধ্যার সময়, শনি রবি সোমবার 3 দিন পুরো দিন ছিল। তো বইমেলাটা এবার আমি বলবো খুব ভালো হয়েছে, এই জন্য যে বৃষ্টির মধ্যেও এই প্রকাশকরা বই বিক্রি করতে পেরেছেন, এবং প্রোগ্রামগুলো এত ভালো ছিল, কম্প্যাক্ট ছিল। যারা এসছেন সবাই অত্যন্ত খুশি হয়েছেন যে এই সময়ে বইমেলাটা অনেকভাবেই এটা আমি মনে করব যে উন্নত মানের হয়েছে। আমরা সবসময় দেখি যে আপনারা প্রতি বছর একটু ভিন্ন রকম আকর্ষণ তৈরির চেষ্টা করেন এই মেলাকে কেন্দ্র করে। এবারের মূল আকর্ষণটা কি ছিল? এবারের মূল আকর্ষণ আমি যেটা বলবো, যে আমাদের যে প্রধান অতিথি ছিলেন ডক্টর রেহমান সোবহান। উনি ইউজুয়ালি সব কোথাও যান না, এবং সবাই আমরা জানি বাংলাদেশ সেই 6 দফা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ইদানিং পর্যন্ত ডক্টর রেহমান সোবহান উনি মনে একমাত্র চলাফেরা করতে পারেন, আর বঙ্গবন্ধুর সঙ্গে সবাই তো ডিসেবল। তো উনি এখনো খুব শার্প। তো উনি দেশের যে পরিস্থিতি তা নিয়ে উনি যেসব আলাপ আলোচনা করেছেন, আমি মনে করি এটা খুবই সাহসী এবং প্রয়োজনীয় ছিল সবার জন্য, সব ধরনের মানুষ, রাজনীতির জন্য। আর তারপরে আমাদের প্রচুর প্রজন্মর, এবার আমাদের মান্ডেতে প্রজন্মর জন্য যে প্রোগ্রামটা হয়েছে, এটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে। এবং তাতে যারা ইয়াং প্রফেশনালস এবং যারা প্রজন্ম, তারা খালি সাংস্কৃতিক না, তাদের উপরে কিভাবে একাডেমিক এক্সেলেন্স করতে হবে, কিভাবে লেখালেখি করতে হবে, অনেক জিনিস নিয়ে, এবং তাদের উপস্থিতি ছিল খুব ভালো, যেটা ইউজুয়ালি আমরা ইয়াংদের অ্যাট্রাক্ট করতে পারি না, তারা নিজেরাই তাদের অনুষ্ঠান করে। তো এই জিনিসটা আমার ভালো লেগেছে যে তারা এসেছে, এবং আমাদের মনে হয়েছে যে প্রজন্মদের জন্য আলাদা না করলেও চলবে। আমাদের মানডেটাকে যদি তাদেরকে আমরা দায়িত্ব দেই, তখন আরো বেশি প্রজন্মর উৎসাহী, যারা বাংলা অত বলতে পারে না, লিখতে তো পারেই না, তারা কিভাবে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাসকে ধারণ করে সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের জন্য দরকার। আমরা অনেকে মনে করি যে
বাচ্চা অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলা কিভাবে শেখানো যায়, লেখানো যায়। তো এগুলো যারা নতুন সাংবাদিক বা নতুন মানুষ জিজ্ঞেস করে, তো ওইগুলো আমরা জানি যে এই প্রশ্নগুলো কঠিন, কিন্তু আমাদের প্রত্যেকটা বাপ মারই দায়িত্ব বাচ্চাকে বাংলা শেখানো, লেখাপড়া করা। আমরা তো আর বইমেলাতে আর বাংলা শেখাতে পারবে না। তো আমাদের যেটা মানুষকে বোঝাবার চেষ্টা করি যে এই দেশে বিভিন্ন পরিস্থিতিতে এবং যে দেশের যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেখানে তারা যদি বাংলাদেশ বা তাদের ঐতিহ্যকে বোঝে, সম্মান করে, এটাই আমাদের মনে হবে যে অর্জন। তো এনিওয়ে, তো আমার মনে হচ্ছে এবার বইমেলা খুব ভালো হয়েছে এবং আমরা বেশ কিছু আরো অর্জন, আরো এডিশন করব ভবিষ্যতে। তো এই সময় একটু যেহেতু একটা পরিস্থিতিটা একটু অনিশ্চিত ছিল সবার মনের ভিতরে আমাদের আরেকটা বইমেলা করার জন্য, তো এইসব কারণে যে অস্বস্তিকর অবস্থা ছিল ওইটা একদম পুরোপুরি পার হয়ে গেছে। যারা আসছে সবাই মনে করছে এটাই তো 35 বছরের বইমেলা, আর কোনো বইমেলা তো এই নামে হয় না, যে কোনো নামে মানুষ করতেই পারে। তো আমি মনে করি এটার জন্য আমাদের যারা আহ্বায়ক কমিটি যারা শক্তভাবে ধরছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে এটা ভালোই হচ্ছে। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও ভবিষ্যৎ বইমেলাকে আরও সুন্দরভাবে এবং নতুন আকর্ষণে দেখতে চাই। এখন আমরা আবার আরিফ, আমার আরিফ বইমেলা সম্পর্কে জিয়া ভাইয়ের বক্তব্যের পর আমার জি অবশ্যই অবশ্যই, প্ল্যাটফর্ম তো আপনাদেরই। না, সেটা আমি বলতে চাই, জিয়া ভাই সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, কিন্তু একটা বিষয় 35 বছর পরে এসে আমার মনে হচ্ছে যে সেটি হচ্ছে যে 35 বছরে কি আমরা যুক্তরাষ্ট্র থেকে কাউকে উদ্বোধন করার জন্য কিংবা কাউকে প্রধান অতিথি করার মতো ব্যক্তিত্ব কিংবা তরুণদের সামনে যে সোমবার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে কি এমন কোনো সাকসেসফুল মানুষ নাই যাদের কথা শুনে এই অনুপ্রাণিত হতে পারে তরুণরা? সবসময় প্রধান অতিথি কিংবা উদ্বোধক বাংলাদেশ থেকে কিংবা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে আসা হয়। এই ধারাটির পরিবর্তন হওয়া উচিত আমি মনে করি, কারণ 35 বছর পরে 32 বছরের বইমেলাটি এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব বইমেলা। যুক্তরাষ্ট্রে যারা সফল হয়েছে, যুক্তরাষ্ট্রে যারা কীর্তিমান, যুক্তরাষ্ট্রে যারা সাকসেসফুল, তাদেরই প্রজেকশন হওয়া উচিত বেশি করে। কারণ আমরা বাংলাদেশটা, যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাংলাদেশের অংশ না। অতএব আমরা মনে করি যে আমাদেরকে আমেরিকা আমাদের প্রজন্ম দ্বিতীয় এবং অনেকের কাছে তৃতীয় প্রজন্ম ধরা হয়। তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এখানে যারা সাকসেসফুল আছেন কিংবা এখানে যারা কীর্তিমান আছেন, কিংবা এখানে যাদের কথা শুনলে অনুপ্রাণিত হওয়ার সুযোগ থাকবে সরাসরি, তাদেরকেই বোধহয় এই এখন সামনে নিয়ে আসা উচিত। নাজমুল খুব ভালো কথা বলেছে এবং আমরা সেটা চেষ্টা করি। যেমন প্রধান অতিথি রেহমান সোবহানের কোনো বিকল্প আমেরিকাতে নাই। না, উনাকে তো লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে আনা যাইতো। প্রধান অতিথির পরও উনাকে এর থেকেও বেশি সম্মান দেওয়া যাইতো। সেটা আমি সেই বিষয়ে তর্ক করছি না। আমার বক্তব্যটা হচ্ছে এটা হচ্ছে একটা সংগঠনের তাদের একটা ডিসিশন। তো এটা আমি নিশ্চয়ই মানুষ আমাদেরকে মতামত দিতেই পারে এবং আমরা শুনতেও চাই। তো এবার যেরকম প্রজন্মদের ডক্টর মুস্তাফা সরওয়ার, উনি একজন এক্স ভাইস চ্যান্সেলর, নিউ ইংল্যান্ড থেকে আসছেন, সে কিভাবে প্রজন্মদের একাডেমিক এক্সেলেন্স যাওয়া যাবে তার উপর কথা বলেছে। সো আমাদের যে আশা না এরকম না, তারপরে আমাদের আরো অনেকেই এসছে যারা আমেরিকাতে লেখক, যে ক্যালিফোর্নিয়া থেকে আসছে, সে ছিল একজন বিশেষ অতিথি। তো নিশ্চয়ই আছে এবং আমরা এখানে উদ্বোধক হিসেবে দিলর হাসান ছিলেন, উদ্বোধক হিসেবে আমাদের যখন হাসান ফেরদৌসের মুখস্থ আমার থেকে বেশি, আমরা এখানেও কিন্তু উদ্বোধক হয়েছে। এটা যেহেতু আন্তর্জাতিক, এটা যুক্তরাষ্ট্রে হচ্ছে কিন্তু এটা আন্তর্জাতিক ব্যাপার। এই জন্য বাংলাদেশ এবং কলকাতার এমন কোনো লেখক নাই যারা 90% মধ্যে মারাই গেছেন, তারা আসেন নাই। এই ঐতিহ্য আছে। এখন 35 বছর পরে নাজমুলের যে সাজেশন, সেটা নিয়ে আমরা আলাপ করেছি এবং যার জন্য এবার যে পুরস্কার পেয়েছেন, সে পুরস্কার কিন্তু আমেরিকান, ডক্টর নূর, উনি কিন্তু আমেরিকারই লেখক, আমেরিকাতে আছেন ভাষা আন্দোলন থেকে শুরু করে। তো এটা যে হচ্ছে না সেটা না। তো আর আসার জন্য যেটা হয় যে আমাদের যে সেমিনারগুলো, ওগুলোর মধ্যে সবসময় মিক্সড গ্রুপ থাকা হয়। বাট আমরা আরো চেষ্টা করব, আমরা সমন্বয় করার চেষ্টা করি পুরো বাংলাকে, বিশ্ব বাংলা, কলকাতা, বাংলাদেশ, আমেরিকা। তো সেটা অনেকে পছন্দ করে। তো
তো তবে তোমার মতামত আমরা নিশ্চয়ই আলাপ করবো, কারণ সবারই মতামত আমাদের সহায়তা করবে আরো উন্নত করার জন্য। ধন্যবাদ নাজমুন। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু চলে আসলো। আমরা হেলালুদ্দিন রানা আছেন এবং শাহাব আহমেদ আছেন, আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন একটু হাসান ফেরদৌস ভাই কাছে যেতে চাই। জনাব হাসান ফেরদৌস, আপনি কি একটু বলবেন যে যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে? ইরান যুদ্ধ বন্ধে আসলে সামনে আমরা কি দেখতে পাবো? ধন্যবাদ আরিফ, সবাইকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পরশুদিন আমি একটা গানের কথা বলেছিলাম, তুমি এত কাছে তবু এত দূরে, এত কাছে তবু এত দূরে। এই ইরানের শান্তিটা এত কাছে তবু দূরে, ধরা দেয় তবু ধরা দেয় না। আজকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প তার সিচুয়েশন রুমে মিটিং করেছেন। কথা ছিল যে এই মিটিংয়েই তিনি যেই ফ্রেমওয়ার্ক অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এমওইউ তৈরি হয়েছে, তা তিনি অ্যাপ্রুভ করবেন, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু 2 ঘন্টা মিটিং করার পরে তিনি বলেছেন তিনি এখনো প্রস্তুত নন। কেন প্রস্তুত নন তার কোনো ব্যাখ্যা নেই। যে এমওইউটি বিলি করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বিলি করেছেন ইসরায়েলকে এবং তার অন্যান্য বন্ধুদের মধ্যে, তার মধ্যে 2টি বা 3টি বিষয়। প্রধান বিষয় হচ্ছে যে ইরান সম্মত হয়েছে হরমুজ প্রণালী খুলে দিতে, জাহাজ চলাচল করবার জন্য, এবং কোনো টোল তারা বসাতে পারবে না, কোনো ট্যাক্স তারা এখান থেকে আদায় করতে পারবে না। এটা 1 নম্বর। 2 নম্বর, এর জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যেই টাকা ফ্রিজ হয়ে আছে অর্থ সম্পদ, তার আংশিক রিলিজ করবে। $12 বিলিয়ন কথা বলা হচ্ছে, যেটা হবে ইরানের জন্য ডেভেলপমেন্ট ফান্ড। কেমন? 2 আর 3, সবচেয়ে বড় যে সমস্যা, সবচেয়ে বড় ইস্যু হচ্ছে গিয়ে ইরানের এনরিচ ইউরেনিয়াম প্রোগ্রাম। প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই এমন কোনো চুক্তি সই করবেন না যে চুক্তিতে ইরানের পক্ষে আবারও অস্ত্র নির্মাণ করার পথে ফিরে যেতে পারে। আপনারা জানেন যে এর আগের যে চুক্তি হয়েছিল ওবামার সময়, সেই চুক্তিতে ইরানকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারা এই সময় ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না বা তাকে সামরিক কাজে ব্যবহার করতে পারবে না। সেই চুক্তি মোতাবেকই কিন্তু আমরা এগুচ্ছিলাম। ট্রাম্প সাহেব এসে সেই চুক্তি বাতিল করলেন এবং আজ পর্যন্ত নতুন চুক্তি হয়নি। তিনি যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ হলো, এবং যুদ্ধের ফলে কি দাঁড়ালো? যুদ্ধের ফলে হরমুজ প্রণালী যা কিনা খোলা ছিল তা বন্ধ হয়ে গেল। এখন যুদ্ধ বন্ধের জন্য তিনি একটা অতিরিক্ত শর্ত আরোপ করেছেন। এই তো গেল প্রথম কথা, উন্মুক্ত করা হবে হরমুজ প্রণালী, টাকা আংশিক খুলে দেওয়া হবে, এবং ইরানের পারমাণবিক অস্ত্র প্রশ্নে আলোচনা হবে। এর জন্য 30 থেকে 60 দিনের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যে সময় যুদ্ধবিরতি কার্যকর হবে। কেমন? 30 থেকে 60 দিন। এই 60 ডেজের মধ্যে আমরা আলোচনা করব, আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো। পারবো কিনা জানি না, কিন্তু এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, এমওইউর এই হলো মধ্যে কথা। কিন্তু মিনওয়াইল ট্রাম্প সাহেব আর একটা শর্ত হঠাৎ করে কারোর সাথে কথা না বলে অ্যাড করেছেন, যা কিনা ইরান কোনোভাবে গ্রহণ করবে না, কেউই গ্রহণ করছেন। তা হচ্ছে যে এই চুক্তি বাস্তবায়িত করবার জন্যে উপসাগরীয় দেশগুলিকে এবং তার বাইরের আরব দেশগুলিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ করতে হবে। এখন একটা অরেঞ্জ একটা অ্যাপল, দুটোকে তিনি কেন মেলাচ্ছেন বোঝা বড় মুশকিল। পোলার সঙ্গে পান্তা ভাত, পোলার সঙ্গে আলু ভর্তা খেলে যেমন হয়, সেই ঘটনা ঘটছে এখানে। সবাই বলছে যে ভাই এর সঙ্গে কী সম্পর্ক? তোমার তো লক্ষ্য যুদ্ধ বন্ধ করা, তুমি এখানে ইসরায়েল টেনে আনছো কেন? কারণটা হচ্ছে এই, বুঝিয়ে বলি আমি, যে চুক্তি হতে যাচ্ছে, সেই চুক্তিতে ইরান কার্যত অক্ষত থাকছে, ইরানের লাভই হচ্ছে। ইরান উপসাগরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে এমার্জ করছে। পাশাপাশি ইরান $12 বিলিয়ন ইমিডিয়েট ফান্ড পেয়ে যাচ্ছে। কেমন? ফলে যারা ইরানের প্রশ্নে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে রিপাবলিকানদের মধ্যে, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। একইভাবে তারা ইসরায়েলও কোনোভাবে মেনে নিতে পারছে না ইরানকে। আমরা গেলাম, যুদ্ধ করলাম কেন? ইরানকে ধ্বংস করবো বলে, এই সরকারকে বাতিল করবো বলে, ইরানের ইসলামিক লিডারশিপকে আমরা নিশ্চিহ্ন করবো বলে।
কিছুই হলো না, সবই অক্ষত রয়ে গেল। এখন আমরা শান্তি চুক্তি করছি, যে চুক্তির অধীনে ইরানকে আমরা $12 বিলিয়ন তুলে দিচ্ছি। এতে খুব অসুখী একদল রিপাবলিকান। তাদেরকে খুশি করবার জন্য ট্রাম্প সাহেব বলছেন, দেখো আমি এই ক্যারেটটা তোমায় দিচ্ছি, এই মূল্যটা তোমাদের দিচ্ছি। আমি মূল্যটা কি, যে মধ্যপ্রাচ্যের দেশগুলি এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। পাকিস্তান কি বলেছে, পাকিস্তান, টার্কি, সৌদি আরব, কুয়েত সবাইকে করতে হবে। পাকিস্তান বলছে ইসরায়েল যে শয়তান একটা, তার সঙ্গে আমরা কি করে শান্তি করব, সরাসরি না করে দিন। টার্কি বলেছে, প্রশ্ন ওঠে না এই চুক্তি কর। ওমান বলেছে, সৌদি আরব কিছু বলেনি, কিন্তু আমরা জানি সৌদি আরব তৈরি আছে সম্পর্ক স্বাভাবিক করতে, এক শর্তে, তা হচ্ছে কি প্যালেস্টাইন প্রশ্নে একটি সুস্পষ্ট রূপরেখা চাই। অন্য কথা, এই যে তিনি ছুঁড়ে দিলেন একটা গুটি, এই গুটি ছুঁড়লেও কোনো কাজ হবে না, এটা সবাই বুঝে গেছে। বলে আজকে কিন্তু তিনি এই নিয়ে কোনো কথা বলছেন না, তিনি শুধু একটা বিষয়ে মাথা ঘামাচ্ছেন, তা হচ্ছে যে ইরানকে কোনোভাবেই তার এনরিচ ইউরেনিয়াম, পরিশোধিত ইউরেনিয়াম ব্যবহার করে দেওয়া যাবে না। এইটা যদি ইরান রাজি হয়ে যায়, যদি ইরান বল ঠিক আছে আমি আর ছেড়ে দিলাম, নিয়ে যাও তুমি আমেরিকা, নিয়ে যাও রাশিয়া, নিয়ে যাও চায়না, আমি রাজি আছি, এটা বললে সঙ্গে সঙ্গে আগামীকালে চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। কিন্তু ইরান বলছে যে না, এই ইউরেনিয়াম আমার জাতীয় সম্পদ, এটি আমরা ডেভেলপ করেছি, এবং আমরা এনপিটি মানে নন প্রলিফারেশন ট্রিটি, জাতিসংঘের অধীনে চুক্তি আছে, চুক্তিতে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের চুক্তি স্বাক্ষর করেছি। সেই চুক্তিতে বলা আছে কি, যে কোনো দেশই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে। আমি তাই বলি, এরা বলছে আমরা তাই বলছি, তো আমরা শান্তিপূর্ণ পথে এগোবো, কিন্তু আমাদের বৈজ্ঞানিক কাজে, গবেষণার কাজে, শান্তির কাজে দরকার ইউরেনিয়ামের। তারপরেও তারা রাজি হয়েছে। তারপর ঠিক আছে, আমি কি করব, তারা প্রস্তাব দিয়েছে একটা যে এই ইউরেনিয়ামটাকে আমি ডাইলিউট করে ফেলবো, এটাকে আমি দুর্বল করে ফেলবো, এটা আর ইউরেনিয়াম থাকবে না, এটা এত লো গ্রেড হয়ে পড়বে যে এটার কোনো কার্যকারিতা থাকবে না, এটা পর্যন্ত তারা গেছে। এবং আমাদের ট্রাম্প সাহেব অ্যাপারেন্টলি বলেছেন যে ইট কুড বি এ সলিউশন। আমরা জানি না, এটা পত্রপত্রিকার খবর, যে উনি বলেছেন যে এটা হতে পারে। অন্যদিকে জাতিসংঘ বলেছে যে ইরান যদি চায় এই ইউরেনিয়ামগুলি তারা কাজাকিস্তানে ব্যবস্থা করতে পারে, রাশিয়াতেও নয়, চীনেও নয়, কিন্তু কাজাকিস্তানে তারা পাঠাতে পারে। এই অবস্থায় আমরা আছি। আমার ধারণা যে আগামী দুদিনের মধ্যেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো, এবং এই ফ্রেমওয়ার্কের ভিত্তিতেই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে, কারণ অন্য কোনো পথ আমাদের ট্রাম্প সাহেবের কাছে নেই খোলা। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। এখন আমরা একটু যেতে চাই হেলালুদ্দিন রানা আপনার কাছে। আমি যে বিষয়টি বলতে চাই যে নিউ ইয়র্কের অভিবাসীদের সুরক্ষায় যে নতুন আইন স্বাক্ষরিত হয়েছে এবং কি আছে সে আইনে, যদি আপনি কিছুটা ব্যাখ্যা করতেন। জি ধন্যবাদ, সকলকে সালাম এবং ঈদ মুবারক। আসলে নিউ ইয়র্ক তো হচ্ছে স্যাংচুয়ারি সিটি, সেখানে এমনিতেই ইমিগ্রেন্টদের একটা সুরক্ষা আছে সকল স্যাংচুয়ারি সিটিতে, আমরা জানি। নতুন করে যে আইনটা এসেছে, মানে হুকুল যেটা প্রস্তাব করেছেন বা ইয়ে করেছেন, এটার মানে খুব একটা যে সুরক্ষা দিতে পারবেন ফেডারেল থেকে অবৈধদের, সেটা মনে হয় আমি কনফিউজড। কারণ এখানে আমরা অতীতের যেসব ঘটনাবলী দেখেছি এই অভিবাসী নিয়ে, বিশেষ করে অবৈধ অভিবাসী নিয়ে, মিনিয়াপোলিস আমাদের সামনে, সেখানে যে ঘটনা ঘটে গেল নিকট অতীতে, সেখানে রিনে গুড বা ওই যে অ্যালেক্স পেডি যারা আত্মাহুতি দিলেন, তারা তো অভিবাসী ছিলেন না এবং তারা অবৈধও ছিলেন না, তারা এদেশেরই নাগরিক। তো আমরা এরপরে ইমিগ্রেশন নিয়ে যে ট্রাম্প প্রশাসন বা আইসের যে বাড়াবাড়ির জিনিসটা, এটা কিন্তু কমে এসেছে অনেকটা এখন। তো এটা হয়তো মনোবলটা বৃদ্ধি করতে পারে অবৈধ অভিবাসী যারা আছেন, আমি অবৈধ বলবো না, আনডকুমেন্টেড বা নথিপত্রহীন যারা, তাদেরকে একটা মনোবল দিতে পারে যে আমাদের পক্ষে তো সরকার আছে বা অফিসিয়ালরা আমাদের জন্য কিছু একটা করছেন। কিন্তু ফেডারেল আইন তো সব জায়গায় সেটা মানছে না, বা আমরা অতীতে যে নিকট অতীতে যেটা দেখেছি যে আইস বা ইমিগ্রেশন অথরিটি সেটা মানছে না। তারা তো যে হারে মানুষকে দরপাকড় করেছে বা টেরোরাইজ করেছে জনপদগুলোকে, এটা মানে আমার মনে হয় এখন যদি এটা
কমে এসেছে এখন, কিন্তু ভবিষ্যতে কি হবে আমি জানি না। তো এর একটা আমরা ভালো রেজাল্ট পেতে পারি এই মিড টার্ম ইলেকশনের পরে। মিড টার্ম ইলেকশনে যদি ভালো একটা ফ্রুটফুল কিছু হয়, অর্থাৎ আমি বলছি যে যদি ডেমোক্রেটরা একটা ভালো পজিশনে যেতে পারে হাউস এবং সিনেটে, তখন হয়তো এর একটা ইমপ্যাক্ট পড়তে পারে যুক্তরাষ্ট্রের সমাজে, বিশেষ করে আইন প্রণয়নের ক্ষেত্রে। এটা তো টোটালি একটা আইনি প্রক্রিয়া, এবং এখানে যদিও ভেতরে ভেতরে অনেক রিপাবলিকানও এটাকে সমর্থন করছে না, কিন্তু তারা সামনে এসে সেটা বলছে না বা ভোট দিয়ে বলতে পারছেন না। তো হাসান ভাই তো এটা নিয়ে অনেক রিসার্চ আছে ওনার, উনি জানে এটা। তো আমার মনে হয় উনি আরো ভালো বলতে পারবে আমার থেকে। কিন্তু আমি যেটা আপনি আমাকে পাঠিয়েছিলেন আমি দেখেছি, এটা নিয়ে মানে এত উচ্ছ্বাসের আমার মনে হয় না কিছু আছে। এটা তবে একটা, হ্যাঁ আমি আগেও বলেছি যে একটা মেসেজ যেতে পারে আনডকুমেন্টেড মানুষের কাছে। এখন তো আনডকুমেন্টেড যারা রয়েছেন, নথিপত্রহীন, তাদের বাইরেও ইভেন কি অভিবাসী যারা ইউএস সিটিজেন, তারাও নানাভাবে আতঙ্কে। অনেকে, আমার জানা মতে অনেকে দেশে যেতে ভয় পাচ্ছেন, যে দেশে গেলে তারা কি এসে আবার যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন কিনা। তারপর এই যে ভিসাগুলো বন্ধ হয়ে আছে, নানা জটিলতা নিয়ে আমার মনে হয় যে ট্রাম্প প্রশাসনের এই সময়টা ইমিগ্রেশন একটা কেওয়াসের মধ্য দিয়েই অগ্রসর হবে, এবং আমরা খুব মন্দের ভালো একটা আশা করতে পারি। তবে এই আইনটা মানে দুটো দিকই আমি বললাম, একটি তবে যে দিকটি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মানুষের মনোবল তৈরিতে সহায়তা করতে পারে। ধন্যবাদ আরিফ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শাহাব ভাইয়ের কাছে ঘুরে আসতে চাই। শাহাব ভাই মাঝে মাঝে আমাদের এই শোতে অংশগ্রহণ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকেন। আজকের টাইম এক্সক্লুসিভে আপনার কাছে দর্শকদেরকে দেবার জন্য কোনো তথ্য আছে কিনা? সবাইকে ঈদের শুভেচ্ছা। একটা জিনিস সবাই জানে, আগামী মোস্ট প্রবাবলি জুনের 1 তারিখ থেকে যাদের ইন্স্যুরেন্স আছে, বিশেষ করে এসেনশিয়াল প্ল্যান যারা পাচ্ছে, যারা এখনও আমেরিকাতে গ্রিন কার্ড হোল্ডার অথবা 5 বছর অথবা 4 বছর হয় নাই, এবং যারা ইউএস সিটিজেন না, তার এই এসেনশিয়াল প্ল্যানটা এবং তাদের ইনকাম হাই, এদের যে প্রিমিয়ামে একটা ভর্তুকি দিত ওবামা কেয়ার নামে অথবা ওবামা প্ল্যান অথবা এসি, এই ভর্তুকিটা কিন্তু আর থাকতেছে না একটা লিমিটের পরে। আপ টু 32,000-এর উপরে গেলে তারা পাচ্ছে না। এখন আমাদের অনেকেই আছে যারা উবার চালায় অথবা বিভিন্ন সেলফ এমপ্লয়েড, তারা কিন্তু এই ইন্স্যুরেন্সগুলো হারাবে তাদের, অর্থাৎ তাদের ট্যাক্স রিটার্ন যদি যখন জমা দিবে, তাদের ইনকামটা অবশ্যই দে আর গোয়িং শোয়িং মোর দ্যান 33, 40, 50,000। তখন তাদের কিন্তু এই প্রিমিয়াম দিয়ে, যেরকম অনেকে প্রাইভেট ইন্স্যুরেন্স, যেটা কমার্শিয়াল ইন্স্যুরেন্স, যেটা যারা কাজ করে সেখানে এমপ্লয়াররা পে করে, তাদের ওই অনুযায়ী কিন্তু তাদের প্রিমিয়ামটা দিতে হবে। দ্যাট মাইট বি কস্টিং $400 থেকে $500 পার মান্থ, এবং ডিপেন্ডিং অন সে কোন প্ল্যান নেয় তার উপরে। তখন দেখা গেল তারা অনেক ডাক্তারের কাছে গেলে তাদের হায়ার কো পেমেন্ট দিতে হবে, অনেক ফার্মেসিতে গেলে অনেক ওষুধ তারা পে করবে না, এবং অনেক হাই কো পেমেন্ট দিতে হবে। এইটার কিন্তু তারা ফেস করবে আগামী সপ্তাহ থেকে। এবং আমাদের নিউ ইয়র্কের স্টেট জানি না কতটা ভর্তুকি দিবে এই প্ল্যানটার জন্য, কিন্তু এটার জন্য সবাই কিন্তু একটা ভুক্তি অবশ্যই ভুগবে এই আগামী মাস থেকে। আমরা আপনার কাছে আবার আসবো এই অবস্থায় করণীয় কি, বা যারা যারা এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবে। তার আগে আমি একটু গিয়াস ভাইয়ের কাছে যেতে চাই। গিয়াস ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গিয়াস ভাই, আমরা যে প্রশ্নটি রাখতে চাই যে 45তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্ক বা বাংলাদেশে কি আয়োজন চলছে, যদি দর্শকদেরকে জানাতেন। গিয়াস ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। আমি একটু ব্রডকাস্ট বিভাগকে বলবো যে এখানে ব্রডকাস্ট বিভাগকে বলবো যে একটু দেখেন, উনি যোগ দিয়েছেন আমাদের সাথে। আমরা শুনতেছি, কিন্তু আমরা ওনার কথা শোনা যায় তো? আরে ও আচ্ছা, গিয়াস ভাইকে
গিয়াস ভাই, আপনি কি বাইরে আমাদের আছি কথা শুনতে আমি। পাচ্ছেন? আমাকে তো ওই 1 ঘন্টা আধা ঘন্টা আগে বলাতে, হ্যাঁ আমি আসলে অন্য একটা বাসায় আসছি, এটা জি 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 আমাদের। জি, এখন আপনাকে আমি আমরা একটু শুনতে পাচ্ছি, দেখতেও বেসমেন্টে। পাচ্ছি। আপনি আচ্ছা, জি এখন বলুন। আমি একটা বেসমেন্টের ভিতরে ঢুকে পড়েছি, যেহেতু একটা পার্টি। তো যাই হোক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি নিজ উদ্যোগে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবং বাংলাদেশে থেকে যুদ্ধ করেছেন, সুসংগঠিত করেছেন মুক্তিযুদ্ধকে। তিনি যেহেতু একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, তিনি 75-এ পট পরিবর্তনের পরে যে 71-এ যে চেতনা, স্বাধীনতার যে চেতনার কথা আমরা বলি, তিনি ফিরিয়ে দিয়েছিলেন বাকশালের সে কবল থেকে। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, এবং তিনি যে অনেস্ট রাজনীতি যে পথ দেখিয়েছেন, সবকিছু মিলে তিনি বাংলাদেশের সকলের কাছেই একজন প্রিয় মানুষ। সেই হিসেবে তার জন্য বিভিন্ন শহরে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশে আপনার দোয়া হচ্ছে। আজও নিউ ইয়র্কে আমাদের জামাইকাবাসী এলাকাবাসীরা একটি অনুষ্ঠান করেছে, সেখানে আপনার প্রায় প্রচুর লোক, হাজার হাজার লোক সেখানে বাঙালির লাইন ধরে খেয়েছে, মোনাজাত হয়েছে। কাল জ্যাকসন হাইটসে আজকে হচ্ছে, এখন কালকে কয়েকটি অনুষ্ঠান হবে, ব্রঙ্কসে হবে, জ্যাকসন হাইটসে হবে। এভাবে এই সপ্তাহটাই কিন্তু আমাদের নিউ ইয়র্কে বিশেষ করে হচ্ছে অনেক, বাট অন্যান্য স্টেটে তো হচ্ছেই, অন্যান্য দেশে হচ্ছে। তো এটা আসলে আমি মনে করি যে যত বড় ত্যাগ স্বীকার করবে দেশের জন্য, মানুষের জন্য, সে তত বড় আপনার সম্মানের অধিকারী হবে, এবং এটাই নিয়ম। আজকে দেখেন, তিনি যে অনেস্ট পলিটিক্স শিখে গিয়েছেন, তিনি তার পরিবারের জন্য কিছু করে যাননি, তিনি দুর্নীতি করেননি, বরং সে দেশের জন্য যুদ্ধ করেছেন জীবনকে বাজি রেখে। তো এই যে একটা সৎ রাজনীতির কথা যখন বলা হয় বাংলাদেশে, তখন জিয়া রহমানের নামটা আসে। তো সেক্ষেত্রে আমরা যে যত স্যাক্রিফাইস করবে তে তত মহান হবে, এবং আমরা সকলে কিন্তু এটা বিশ্বাস করি, এবং বাস্তবে আমরা দেখছি তো সেটা। আমি একটু ইসলামিক অ্যাসকেটোলজিতে যাই, যেমন ইব্রাহিম আলাইসাল্লাম, তিনি অনেক দেখেন স্যাক্রিফাইস করেছিলেন, তার পরিবার, তার সন্তান, এবং নিজেকেও। সেই জন্য কিন্তু তিনি সারা বিশ্বে 3টে যে প্রধান ধর্ম, সকল ধর্মই তাকে শ্রদ্ধা করে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের জন্য শ্রদ্ধা করে। এবং আমরা যখন হজে যাই, তখন এই পরিবারের কথাই আমরা কিন্তু বলি। তো সেই জন্যই আমি বলবো যে জিয়া রহমান যেমন একজন সত্য পলিটিশিয়ান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, এবং দেশপ্রেমিক ছিলেন, তার প্রতিদান কিন্তু দেশবাসী তাকে দিচ্ছে। ধন্যবাদ। আমি একটি প্রশ্ন রাখবো আপনার কাছে, যে আমরা জানি যে এ ধরনের আয়োজনে আপনারা বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার আয়োজন করেন, শুধু কি এটা আলোচনা সবার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এমন কিছু থাকবে যেটা আমরা আরো সংবাদে সেটা প্রকাশ করতে পারবো? না, আমাদের তো আলোচনা বলতে আপনারা জানেন যে জিয়া রহমানের উপরে সারা বিশ্বে এবং বাংলাদেশেও কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তার প্রবন্ধ সেমিনার হচ্ছে, তার জীবন নিয়ে, তার জীবনী নিয়ে অনেক লেখালেখি হয়েছে, বই প্রকাশ হয়েছে। অতএব আমাদের যারা নাকি মহান নেতা, সেটা যে মনে করেন যেই হোক না কেন, তাদের নিয়ে তো আমাদের আলোচনার হচ্ছেই। এবং বড় কথা হলো যে দোয়া, আমরা যেহেতু মুসলমান হিসেবে বা আমরা বিশ্বাস করি, সেক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় কিন্তু তার জন্য দোয়া হচ্ছে। এটা সবচেয়ে আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় পাওনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। এখন একটু আবার সাহাব ভাইয়ের কাছে যেতে চাই। সাহাব ভাই, আপনি যে সংবাদ, সুসংবাদ, দুঃসংবাদ মিলিয়ে মেসেজটি দিয়েছেন, তো আমি যেটা বলতে চাই যে এখন করণীয় কি, যদি সত্যিকার অর্থে এই সুবিধা থেকে নিউ ইয়র্কের বাংলাদেশিরা সমস্যায় পড়ে, তাদের জন্য কিছু বলবেন কিনা? এখন থেকেই কিন্তু তাদের যে ফ্যাসিলিটেটর যারা ইন্স্যুরেন্স করে, বিভিন্ন ডাক্তার অথবা ফার্মেসিতে অনেকে বসে, এই সমস্ত যে রিপ্রেজেন্টেটিভ থাকে বিভিন্ন ইন্স্যুরেন্সের, হেল্প ফার্স্ট, মেট্রো প্লাস, আরও কতগুলো ইন্স্যুরেন্সের, তাদের সাথে তারা আলাপ করতে পারে। তারা তাদের ইনকাম দেখে তারা একটা আইডিয়া দিতে পারে তোমার কতটা প্রিমিয়াম হবে। তাদের কাছে কিছু সব ইনফরমেশান আছে যে কি হচ্ছে জুনের পর থেকে, এবং তারা কিন্তু এই পেশেন্টের এই যে যারা ইন্স্যুরেন্স করবে তাদের সমস্ত ট্যাক্স রিটার্নগুলো W2 এবং অন্য কোনো ইন্স্যুরেন্স আছে কিনা এবং অন্য কোনো ইনকাম আছে কিনা দেওয়ার পরে তারা কিন্তু একটা খুবই সুবিধা করিয়ে দিতে পারবে। এটা তাদের অবশ্যই তাদের সাথে যোগাযোগ করা উচিত। আর
যদি না পারে তারা নিজেরা ডাইরেক্টলি নিউ ইয়র্কের স্টেটের ইন্স্যুরেন্স এজেন্ট আছে, তার এসি এর নাম্বার আছে অনেক, ওই নাম্বারে কল করে দেখতে পারে, অথবা কেউ মেডিকেড অফিসে যেয়ে দেখতে পারে। যে লং আইল্যান্ড সিটিতে যেরকম মেডিকেলের একটা অফিস আছে, সেখানে যে তারা দেখতে পারে তারা তাদের এই ইনকামে তারা মেডিকেল অথবা অন্য কোন ইন্স্যুরেন্স প্ল্যান নিতে পারে। কিন্তু এখনই না করলে কিন্তু তারা অনেক অসুবিধায় পড়বে। আমার সাজেশন তারা এখনই এদের সাথে যোগাযোগ করা। আর যদি যারা ক্রনিক পেশেন্ট, যারা এখন যাদের কোনো যদি ইন্স্যুরেন্সগুলো না পায়, তারা অবশ্যই যাইয়া নিউ ইয়র্ক সিটি হসপিটালে যে হাজির হবে। আর নিউ ইয়র্ক সিটি হসপিটালের অবস্থা তো, যারা ডাক্তার তারা ওভারওয়ার্ক, তাদের জন্য এগুলো সামলানো ইমার্জেন্সি রুমে খুবই অসুবিধা হচ্ছে আর কি, যারা কমপ্লেন করতেছে। বিশেষ করে এবার নিউ ইয়র্কের যে ওয়েদার, একদিন থাকে গরম ওয়াল স্ট্রিটের মতো, একদিন কমতেছে একদিন বাড়তেছে, এই জন্য সবাই কিন্তু সিক হচ্ছে। আপনার সকালবেলা ঠান্ডা, বিকেলে ঠান্ডা, আবার দুপুরে গরম। এখন যেরকম সবাই কিন্তু অ্যান্টিবায়োটিক, তারপরে অ্যালার্জিক ওষুধের জন্য সবাই কিন্তু ডাক্তারের অফিস, ইমার্জেন্সি রুম, বিভিন্ন ইমার্জেন্সি ক্লিনিকে ঢুকতেছে এবং আমাদের ফার্মেসিতেও আসতেছে। আমাদেরও অনেক ওষুধ আমরা বাজারে পাচ্ছি না, কারণ হলো এমন একটা ক্রাইসিস হচ্ছে, ওষুধগুলো আসতেছে ইন্ডিয়া অথবা থার্ড ওয়ার্ল্ড অন্য কান্ট্রি থেকে, শিপিং কস্ট বেড়ে যাচ্ছে। সেই হিসাবে যারা ইম্পোর্ট করতেছে তাদেরও একটা অসুবিধা হচ্ছে, এইগুলো কস্ট বেড়ে যাচ্ছে, কিন্তু কস্টগুলো তারা ফার্মেসির উপরে চালাতে পারতেছে না, কারণ এখানে আমাদের ইন্স্যুরেন্সের রিএম্বার্সমেন্টের সাথে সম্পর্ক আছে। সেই হিসাবে একটা ক্যাওসের ভিতর সবাই কিন্তু আছে। যেরকম আপনারা অনেকে গ্রোসারি দেখবেন, গ্রোসারি কিন্তু দাম বেড়ে যাচ্ছে। তারপরে যেভাবে শুনলাম যে ফ্লোরিডাতে ঠান্ডা পড়ছে, আমাদের মোস্ট প্রবাবলি এবার যে ভেজিটেবল থেকে আমরা যেগুলো পাই সেগুলো কিন্তু অনেক ক্ষতি। আর এখন আপনি ইকুয়েডর অথবা মেক্সিকো থেকে আনতেন, কস্ট অনেক বেড়ে যাচ্ছে। আপনি যারা গ্রোসারি করে বিভিন্ন স্টোরে যায়, আমি দেখলাম দাম কিন্তু ডবল হয়ে গেছে বিভিন্ন জিনিসের, একমাত্র ডিম ছাড়া সবই কিন্তু ডবল দাম, তেলের মতো। আমি একটা অ্যাড করব, এটা আমার করার কথা ছিল, যে ও যেটা বললো আমার বন্ধু, যে অসুখের ব্যাপারে একটা নোরা ভাইরাস, যেটা অনেকে আমরা জানি, যেটা উইন্টারে ওটা কিন্তু ভমিটিং ভাইরাস হয়, শীতের সময় শুরু হয়, পেটে ব্যথা হয় এবং মানুষের খুব বমি করে। অন্য অন্য স্টমাক ভাইরাসও পেটে ব্যথা হয়, কিন্তু খুব বমি করে। এটা ক্যালিফোর্নিয়াতে এই গত 21 সপ্তাহ অনেক বেড়েছে। এই নোরা ভাইরাসটা, এটা কিন্তু যখন হবে তখন বিশেষ করে বাচ্চারা এবং এটা বয়স্ক যারা, তারা ডিহাইড্রেটেড হয়ে যান। এবং এটার একটা প্রবলেম হচ্ছে, এটা তো ভাইরাস, এটা কোনো অ্যান্টিবায়োটিক নাই। তো ডিহাইড্রেশন হলে ওটাকে হাইড্রেশন করতে হবে, কিন্তু গেটোরেট দিয়ে না, ডিহাইড্রেশন ফ্লুইড দিয়ে, কারণ এত বেশি বমি হয় বা ডায়রিয়া হয়। তো এটা একটা প্রবলেম হচ্ছে, এটা ট্রান্সমিট হয় কিন্তু এয়ারবোর্ন না, টাচ কন্টামিনেশন। তো আমরা যদি ক্রাউডেড জায়গাতে যখন যাচ্ছে, বিশেষ করে সামারে মানুষ যখন যায়, তখন একজনের সর্দি বা কোনো যদি সারফেসে লাগে, আরেকজন এখন টাচ করলে তখন মুখে যখন হাত যাবে ওইটা তখন ঢুকে যাবে। তো প্রবলেম হচ্ছে যে হ্যান্ড স্যানিটাইজার, যে অ্যালকোহল আমরা কোভিড ইউজ করেছি, এটা কিন্তু কোনো কাজ হবে না। এই সময় যখনই কোনো ফ্যামিলির কারো যদি হয়, তার হাত সাবান দিয়ে ধুতে হয়। তো এটা মনে রাখতে হবে, এটা কিন্তু হ্যান্ড স্যানিটাইজার আর মাস্কেও কোনো কাজ হবে না, কারণ এটা এয়ারবোর্ন না, এটা হ্যান্ড থেকে আসে। এবং মাস্ক পরা তখনই দরকার যদি আমি একজন বমি করেছে আত্মীয় স্বজন, তাকে যদি আমি বমিটা ক্লিন করতে চাই, তখন মাস্কের দরকার আছে। কিন্তু রাস্তাঘাটে হ্যান্ড ওয়াশিং, টাচ না করে মুখে, রাস্তার কোনো সাবওয়ে কোনো জায়গায় রেলিংয়ে ধরে মুখে যেন হাত দেওয়া না হয়। আর যদি ব্যথা হবে, বমি হবে, ইউজুয়ালি 2 থেকে 4 দিনের মধ্যে বমিটা কমে যায়, কিন্তু ডিহাইড্রেশন যেন কেউ না হন। তো একটা কথা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজারের কাজ হবে না, এটাতে কোনো অ্যান্টিবায়োটিক কোনো ট্রিটমেন্ট নাই, সুতরাং এটা হাইড্রেশন রাখতে হবে আর হ্যান্ড ওয়াশিং করতে হবে। আর মুখের মধ্যে হাত দেওয়া যাবে না, এই যে শিপের মধ্যে হচ্ছে বা ক্রাউডেড এরিয়ার মধ্যে এখন হবে। নর্মালি এটা উইন্টারে হয়, স্প্রিংয়ে শেষ হয়ে যায়, কিন্তু অনেক সময় এটা বাড়ে। তো নোরা ভাইরাসটা কিন্তু এখন সবচেয়ে বড় ফুড কন্টামিনেশন নোরা ভাইরাস থেকে হয়। এবং সালাদে যদি একজন কুক সে সালাদ বা এই ধরনের কিছু করে, সে কিন্তু অনেককে কন্টামিনেট করতে পারবে।
তো এসব কারণে যদি কেউ বাড়িতে কারো যদি নরোভাইরাস হয়, তাহলে চাদর টাদর সবকিছু খুব গরম পানিতে পরিষ্কার ইয়ে করতে হবে, ধুতে হবে। আর এই যে ব্লিচ যেগুলো, ওইগুলো দিয়ে সারফেস এরিয়া যেখানে সবার হাত লাগে ওইগুলো মুছতে হবে। তো এটা যেহেতু এবার খুব কমন শুরু হয়েছে, এটা এমনি হয়, প্রত্যেক বছরই হয়। কিন্তু আমি কিন্তু কয়েকটা পেশেন্ট পাইছি, একটা অ্যাডাল্ট পেশেন্ট পাইছি কালকে, সে একটা নার্সিং হোম থেকে কিন্তু এটা এফেক্টেড হয়েছে দেখলাম। রাইট। হ্যাঁ, এবং বাচ্চারা ইদানিং আমি অনেক পেশেন্ট পাচ্ছি বমির জন্য, দেখা যাচ্ছে সে অন্ডাস্ট্রন ইউজটা খুব বেড়ে গেছে, কারণ হলো তাদের মোস্ট প্রবাবলি অনেক এফেক্ট হচ্ছে ইদানিং। বাচ্চারা স্কুলে, প্রি স্কুলে কিন্তু হ্যাঁ, বেশি হবে। হ্যাঁ, সেই জন্য আমি দেখতে ইদানিং অন্ডাস্ট্রনটা খুবই ইউজ হচ্ছে, প্রত্যেক দিনই আমি কয়েকটা বাচ্চা দেখতেছি, এমনকি পুরো ফ্যামিলি। রাইট। আরেকটা জিনিস বলা দরকার, বাচ্চারা তো ছোট মানুষ, তো একবার বমি করলে আমরা মনে করি একবার বমি করি, ওদের কিন্তু বডির তুলনায় বমিটা কিন্তু অনেক বড়। তো বাচ্চারা বেশি বমি করলে কিন্তু কমে যাবে, চিন্তা না করে হাইড্রেশন যদি না, হাসপাতাল নিতে হয়। আর বাচ্চারা যদি কাঁদতেছে, চোখে পানি পড়তেছে না, ভেরি ডেঞ্জারাস, মানে তার ডিহাইড্রেশন। বয়স্করা ডিহাইড্রেটেড হলে দাঁড়ালে ডিজি লাগবে। তো ডিহাইড্রেশনের সাইনটা জানতে হবে, যে একবার বমি হলে ঠিক আছে, কিন্তু যদি বারবার হয় তাহলে কলাপস হওয়ার আগে এই বাচ্চাকে হাইড্রেশন, যদি বমি করতেছে, খাবে কিভাবে? তো অনেক সময় ইন্টারভেনেন্স দিতে হয়। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। ওকে, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ তথ্যই চলে এসেছে আপনাদের দুইজনের কনভারসেশন। আমার মনে হয় দর্শকরা এটা ভীষণভাবে উপকৃত হবে। আপনারা যারা যারা আজকে শোতে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। প্রফেসর ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ, শাহাব আহমেদ, গিয়াস ভাই এবং হাসান ফেরদৌস, হেলালুদ্দিন রানা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ।